স্বাগত সবাইকে তোমাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। আমি ইভান সাইরাজ তোমাদের সাথে আছি। শুরুতেই আমরা বিশ্ব নিউমোনিয়া দিবস সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। 12 নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস। নিউমোনিয়া শিশুদের জন্য একটি মারাত্মক ও বহুল বিস্তৃত রোগ। দারিদ্র্য পীড়িত ও উন্নয়নশীল দেশগুলোতে প্রতি বছর অসংখ্য শিশু নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়। স্বাস্থ্য সচেতনতার অভাব এই রোগে আক্রান্ত হওয়ার প্রধান কারণ। নিউমোনিয়ার রোগ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর 12 নভেম্বর আন্তর্জাতিকভাবে দিবসটি পালিত হয়। বিশ্ব নিউমোনিয়া দিবসে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। সব কর্মসূচির মধ্যে চলচ্চিত্র প্রদর্শনী, শোভাযাত্রা, পোস্টারিং ও সেমিনার উল্লেখযোগ্য। আজ আমাদের সাথে আছেন একজন ক্রীড়া ধারাভাষ্যকার, তার নাম মোহাম্মদ সালাহ উদ্দিন। তার সাথে কথা বলবো, তোমাদের সাথে কথা বলতে চাই। ভাইয়া কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। স্বাগত। একটা সুন্দর বিকেল। এই বিকেলে আসলে খেলা নিয়ে আপনার কাছ থেকে কথা শুনতে চাই। আপনার কথাই তো আমরা শুনি, আপনার মাধ্যমে যখন আমরা দেখতে পাই না তখন খেলার ধারাভাষ্য আমরা শুনি। এবং এই যে বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শেষ হলো, সেখানেও আপনি ধারাভাষ্য দিয়েছেন। এই সিরিজটার মূল্যায়নটা জানতে চাই। আমরা তো সিরিজটা জিতলাম, বাংলা ওয়াশ কিংবা হোয়াইট ওয়াশ করতে সক্ষম হলাম। কেমন ছিল পুরো সিরিজটা বাংলাদেশের ক্রিকেটের জন্য? অত্যন্ত ইন্টারেস্টিং ছিল। অনেকে ভাবছিল যে বাংলাদেশ যেহেতু এখন ডোমিনেট করে, বাংলাদেশ অনেক উপরে রয়েছে র্যাঙ্কিংয়ে, 7 নম্বরে ওরা র্যাঙ্কিংয়ে পিছনে রয়েছে। সুতরাং সিরিজটাতে বাংলাদেশ কিন্তু কোনো ম্যাচে 300 করতে পারেনি। উইকেটটাও সবাই ভাবছে যে বাংলাদেশ কেন 300 করতে পারছে না। বাংলাদেশ আসলে উইকেটটাই ছিল এরকম কিছুটা স্লোয়ার এবং লো নিচে হচ্ছিল বলগুলো। এই উইকেটে 250 একটি ফাইটিং স্কোর, অনেকে এটা বুঝতে চেষ্টা করছিল না। বাংলাদেশ কিন্তু বারবার 275, 70 এই একটা 70-80 মধ্যে একটা রান করছিল এবং জিম্বাবুয়েকে তারা ঠিকই আউট করছিল 200-এর আগে বা 210-এর মধ্যে, সেটাই হলো। এবং এই সিরিজ থেকে সবচেয়ে বড় জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেই সিরিজে যে উইকেটে রান করতে পারা যায় না, সেই উইকেটে আমাদের মুশফিক সেঞ্চুরি করেছে। এবং সবচেয়ে বড় জিনিস, সাকিব তার কন্যা সন্তান হয়েছে, এই কারণে যখন চলে গেল অনেকে ভাবছে যে সাকিব না থাকলে একটা বাজে ইম্প্যাক্ট হবে দলের মধ্যে। তো আমি কমেন্ট্রির মধ্যেও বলেছিলাম আসলে ইম্প্যাক্ট তেমন কিছু হবে না, কারণ বাংলাদেশে আগে 1-2 পারফর্মার ছিল, এখন কিন্তু অনেক পারফর্মার টিম বাংলাদেশ হিসেবে খেলে। এবং আমাদের বোলিং লাইন, ব্যাটিং লাইন স্ট্রং আছে সব দিক থেকে। আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাকিব তখন জ্বরে আক্রান্ত ছিল, সেই সিরিজও আমরা হোয়াইট ওয়াশ করেছি নিউজিল্যান্ডের মতো দলকে। সুতরাং জিম্বাবুয়েকে ভয় পাওয়ার কিছু ছিল না এবং সেটাই ক্রিকেটাররা করে দেখিয়েছে। এক্স্যাক্টলি। আমাকে একটা কাজ করে দেখাতে হবে, সেটা হচ্ছে একটা ফোন নিতে হবে। একজন বন্ধু ফোনে আছেন। হ্যালো, আমি জেরিন। বলে ফেলো যে কোন বিভাগটা তোমার পছন্দ? জানা অজানা। জানা অজানা। জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন শোনো। ক মাগুরা, খ ঈশ্বরদী, গ লালমনিরহাট। দ্রুত বলে ফেলো। ফোন লাইনটি কেটে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনার সাথে আবার কথা বলতে চাই। আমি একটা জিনিস একটু জানতে চাই। জিম্বাবুয়েকে দেখলাম যে টস জিতে তারা কিন্তু বারবারই ফিল্ড করার সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা কিন্তু ম্যাচগুলো হেরে যাচ্ছে। এটার পেছনে আসলে কোনো লজিক ছিল কিনা, কিন্তু কেনই বা তারা ফিল্ড করলো? তারা কোনো ম্যাচেই প্রথম ব্যাট করতে আসলো না। এটা বাংলাদেশ কিন্তু সেটাকে আবার ভালো করে ওভারকাম করলো। এটার পেছনে কারণটা কি ছিল? ওরা জানে যে বেসিক্যালি বাংলাদেশ চেজ করলে ভালো করে, সুতরাং ওরা চেয়েছিল যে বাংলাদেশকে অল্প কিছু রানে যদি আটকে রাখে, একটা ভালো স্টার্ট শুরু করে, গুড পার্টনারশিপ তৈরি করতে পারে, সেক্ষেত্রে জিম্বাবুয়ে এটা ভালো করবে। এবং তারা তাদের যে চিন্তা ভাবনা সেটাই তারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলো। যে আমরাও ভেবেছিলাম যে 2 ম্যাচ তারা টস জিতেও তারা ফিল্ডিং নিয়েছে, সেকেন্ড ম্যাচটিও সেই ম্যাচেও তারা হেরেছে। সুতরাং তৃতীয় ম্যাচ হয়তো চেঞ্জ হবে, কিন্তু আলটিমেটলি তারা 3টি ম্যাচই একই ধারায় খেললো। ভাই এখান থেকে আমরা আরো ইভান সাইড তোমাদের সাথে আছে। এখন আমরা ছবির গ্যালারি খেলবো, দেখতে চাই ফোনে কে আছে। হ্যালো, আমি মাইশা বলছি। ঠিক আছে, ছবি দেখো। ছবি দেখে উত্তর দিতে হবে। ইংল্যান্ডের সাবেক এই ফুটবলারের নাম বলো। অপশন শোনো। ক স্যার ববি চার্লটন, খ গ্রিমি পোলক, গ জর্জ বেস্ট। বলো। অপশন ক স্যার ববি চার্লটন। থ্যাংক ইউ ভেরি মাচ, উত্তর সঠিক। অভিনন্দন, 500 টাকার বইয়ের জন্য। দ্বিতীয় ছবি দেখো। ছবির এই দুর্গটির নাম তোমাকে বলতে হবে। অপশনগুলো শোনো। ক হাজীগঞ্জ দুর্গ, খ ইদ্রাকপুর দুর্গ, গ জিঞ্জিরা দুর্গ। বলো। বলে দাও। অপশন খ ইদ্রাকপুর দুর্গ। উত্তর সঠিক।
অভিনন্দন, 1000 টাকার বই হচ্ছে। আচ্ছা, তৃতীয় ছবি দেখবে? না, দেখবো না। জানতাম দেখবে না, কেন জানি মনে হয়েছিল। অভিনন্দন 1000 টাকার বইয়ের জন্য। ভাই আমরা সময় আজ যেহেতু একটু অল্প পাচ্ছি, অনেক কিছুই জানবার ছিল, কিন্তু আমি খুব অল্প অল্প করে আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমত আমি এক বিস্ময়ের নাম বলতে চাই, সারা পৃথিবীতে তিনি বিস্ময়, মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার বলা হয় তাকে। প্রথম ম্যাচ উইকেট পেলেন না, তারপরের 2 ম্যাচে আমরা দেখলাম ভেরি গুড কামব্যাক। লাস্ট ম্যাচেও তিনি 5 উইকেট পেয়েছেন, 9 ম্যাচে 26 উইকেট, 3বার 5 উইকেট। কিভাবে বিশ্লেষণ করবেন আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে? ইটস এ বিউটিফুল, একটা ট্যালেন্টেড প্লেয়ার বাংলাদেশের ক্রিকেটের জন্য। যদি এই খেলোয়াড়টিকে ঠিকমতো ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে পারে, কোয়ালিটি নিয়ে আমার কোনো কোশ্চেন নেই, ফিটনেস যদি ধরে রাখতে পারে বাংলাদেশের একটু অ্যাসেট হবে। এবং মাশরাফি 31 বছর বয়স, রিটায়ারমেন্টের কাছাকাছি চলে আসছেন। যখন মাশরাফিরা চলে যাবেন, এই মুস্তাফিজ বাংলাদেশের হাল ধরবে, এটি আমি প্রত্যাশা করছি। এবং তার মধ্যে সেই ধরনের প্রতিভা আছে, শুধু দরকার ফিটনেস। আরও কিছু বিষয় আলাপ করতে চাই। অনেক ধরনের প্রশংসার পাশাপাশি কিছু কিছু ছোট ছোট সমালোচনাও হচ্ছে। লিটন দাস তিনি ফর্ম পাচ্ছেন না, মাহমুদুল্লাহকে নিয়ে কথা হয়েছিল। এই বিষয়গুলো আপনার কাছে কি মনে হয়? লিটন দাসকে দলে অন্তর্ভুক্তি, কিংবা ইমরুল কায়েসকে আমরা দেখেছি ওপেনিংয়ে এসে, পরে তিনি তার ব্যাট দিয়ে জবাব দিয়ে দিয়েছেন, এই বিষয়গুলো কি বলবেন? আসলে লিটন দাস একটা অত্যন্ত ট্যালেন্টেড খেলোয়াড়। যে একজন খেলোয়াড়কে আপনি দলে অন্তর্ভুক্ত করলেন, তাকে খেলার সুযোগ না দিয়ে তাকে আবার আউট করে দিলেন, তাহলে আসলে তার গুণগত কোনো বিচার না করে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিলেক্টররা আছেন, তারা কিন্তু সকলে সাবেক খেলোয়াড়। এবং লিটন দাস ঘরোয়া ক্রিকেটে এতটাই অসাধারণ ক্রিকেট খেলছে, খুব ভালো ক্রিকেট খেলছে, তার মধ্যে অসাধারণ প্রতিভা আছে, এই জন্য তাকে কন্টিনিউ করছে। এমন কোনো কিছু নেই, অন্য কোনো কিছু কারণও নেই, লিটন দাসকে কন্টিনিউ করছে। যে লিটন দাস যদি ক্লিক করে স্থায়ী হতে পারে, বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকার হবে। অনেক ধন্যবাদ। আমি একটু ছোট্ট করে জানতে চাই, সামনে 2টো টি20 রয়েছে, আমাদের সম্ভাবনা কতখানি? এই ফরম্যাটের ওয়ার্ল্ড কাপও সামনে রয়েছে, কতখানি সম্ভাবনা বাংলাদেশের দেখছেন আপনি? অবশ্যই বাংলাদেশ পারফরমেন্সের বিবেচনায় এগিয়ে, তবে যখন ফরম্যাটটা ছোট হয়ে আসে, টি20-র মতো ফরম্যাট হয়ে যায়, অ্যানিবডিজ গেম হয়ে থাকে, সেদিন ব্যাট বল যার ক্লিক করবে সে জিতবে। তারপর যে 2 ম্যাচ সিরিজ আছে, আমরা এর আগে 2টি সিরিজ খেলেছি, 2টির মধ্যে আমরা একটিতে জয়লাভ করেছি, ওরা একটিতে জয়লাভ করেছে, জিম্বাবুয়ে দল। তবে এইখানে যেখানে ওয়ানডেতে আমরা শতভাগ জিতেছি, আমাদের সম্ভাবনাটা আমি বাংলাদেশের দিকে বেশি মনে করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আপনার কথা বলি, ক্রিকেট ধারাভাষ্য হিসেবে এই মুহূর্তে দেশে কিন্তু যে নামটা বেশি চলে আসে, সমসাময়িক সময়ের মধ্যে আপনার নামটি চলে আসে, এটি নিয়ে আপনি কি ভাবছেন এবং সামনে আপনার পরিকল্পনা কি রয়েছে, এবং ধারাভাষ্য নিয়ে আসলে নতুন যারা আসতে চায় তাদের জন্য কি বলবেন? খুব অল্প করে শুনবো। আসলে আমার নামটি চলে আসছে, আমি আসলে কোয়ালিটির দিকে কনসেন্ট্রেশনটা বেশি করি। যে আমি ফিল্ডের, আমি স্পোর্টসের লাইনেই আছি। আমি শেরেবাংলা কৃষি বিশ্বে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টেই চাকরি করি, বিকেএসপির কোচ ছিলাম। সুতরাং আমার জন্য সোজা হয়ে যায়। তো আমি যারা নতুন যারা আসছে তাদের জন্য আমি বলবো, যারা খেলোয়াড় তাদেরকে এই লাইনটিতে আসা উচিত। কারণ যারা প্র্যাকটিক্যালি যাদের নলেজ থাকে, তারা খুব তাড়াতাড়ি ভুলগুলো ধরতে পারে। যত তাড়াতাড়ি ভুলগুলো ধরতে পারবো, তাহলে কিন্তু সেগুলো ব্যাখ্যা ভালো দিলে শ্রোতা সেটা খুব সাদরে গ্রহণ করে। অনেক ধন্যবাদ ভাইয়া। আবারও নিশ্চয়ই একদিন অনেক কথা আমরা জানবো, অনেক কথা নিয়ে আসলে আমরা আপনার কাছ থেকে আরও কথাগুলো শুনবো। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ। বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, তবে একটা ঘোষণা দিয়ে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। খুব ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আগামী দিন আবারও দেখা হবে, আগামী রোববারে। খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।